15 সেপ্টেম্বর 2017 72 বছর বয়সী জ্যোতির্বিজ্ঞানী এবং প্রকৌশলী নান রেনডং মৃত্যুবরণ করেন। গুইঝো প্রদেশের পিংটাং পর্বতে অবস্থিত 500 মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপের তিনি প্রধান বিজ্ঞানী ছিলেন। 25 দিন পরে চীন ঘোষণা করেছিল যে টেলিস্কোপটি প্রথমবারের মতো 2টি পালসার শনাক্ত করেছে। নান রেনডং তার জীবনের 23 বছর টেলিস্কোপের জন্য ব্যয় করেছিলেন। তার প্রচেষ্টা অবশেষে ফল পেয়েছে। প্রতিটি মহান আবিষ্কারে প্রচেষ্টা এবং সময় প্রয়োজন, এবং সমস্ত বড় অগ্রগতির জন্য উদ্ভাবন এবং অভিজ্ঞতা প্রয়োজন। যুগ যুগ ধরে উদ্ভাবনই এই জাতির জন্য সবচেয়ে বড় অর্জন। বাদালিং গ্রেট ওয়াল প্রাচীন যুগের অন্যতম বড় নির্মাণ প্রকল্প। প্রতিদিন সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটক প্রাচীন চীনা সাম্রাজ্যের এই কাঙ্ক্ষিত মহান বিস্ময়টি আগ্রহ সহকারে সরাসরি দেখতে ছুটে আসেন। কিন্তু তার ঠিক নিচে কঠিন গ্রানাইটের স্তরগুলির মাধ্যমে এই যুগের আরেকটি দুর্দান্ত প্রকল্প তৈরি করা হচ্ছে। 102 মিটার ভূগর্ভে শ্রমিকরা 12 কিলোমিটার দীর্ঘ একটি টানেল খনন করছে। বিশ্বের বৃহত্তম এবং গভীরতম ভূগর্ভস্থ হাই স্পিড রেল স্টেশন নির্মিত হচ্ছে, যার নাম বাদালিং স্টেশন। লিয়াওনিং এয়ারক্রাফট ক্যারিয়ারের প্রায় 2 ডেকের সমান আয়তন সহ এই বিশাল ভবনটিতে 3টি তলা থাকবে। আগে কখনো ব্যবহার করা হয়নি এমন বিশেষ বড় লিফট নিয়ে পর্যটকরা মাত্র কয়েক মিনিটের মধ্যে বাদালিং গ্রেট ওয়ালের প্রবেশপথে যেতে সক্ষম হবে। টিউব ইন্সপেকশন শাফটের মধ্যে আছে। এখান থেকে এটা ইনস্টল করুন। এখান থেকে কেন এই রিভার্স ঝালাই করা হয়েছে? নিপাই প্রতিদিন 5 বার টানেলে টহল দেয়। প্রতি টহলে কমপক্ষে 1.5 ঘন্টা সময় লাগে। একদিনে তিনি প্রায় 20 কিলোমিটার টহল দেন। নির্মাণের যন্ত্রপাতি নিয়ে কাজ করার সময় মেশিন চালু হলে নিরাপত্তা বেল্ট বেঁধে দিন। এই স্ক্রুটা শক্ত করে বেঁধে দিন। ত্রুটিগুলি খুঁজে বের করা নিপাইয়ের অন্যতম দায়িত্ব। তাকে ক্ষুদ্রতম ত্রুটিগুলোকে চিহ্নিত করতে হবে এবং প্রকল্পের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্মাণস্থলটি একটি গোলকধাঁধায় আবদ্ধ গুহার মতো। এটিতে 8টি সাব চ্যানেল, 88টি গর্ত এবং 77টি সেক্টর রয়েছে। মানে অনেকগুলো গর্ত রয়েছে। নির্মাণ সংস্থাকে সংগঠিত করা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। আমরা আগে যা দেখেছি, সেক্টরটি এখানে বৃহত্তম ক্রস সেগমেন্ট। সবগুলো হাই স্পিড রেল টানেলের মধ্যে এটির নির্মাণ এলাকা বৃহত্তম এবং অন্য জায়গা থেকে এখানে কাজ করা সবচেয়ে কঠিন। জটিল ভূতাত্ত্বিক অবস্থান এবং বৃহৎ ভূখণ্ডের অস্থিরতার কারণে টানেলের প্রধান নির্মাণ ক্ষেত্রটি শ্যাফট টানেলিং মেশিনটিকে ধরে রাখার জন্য খুব ছোট। এর মানে টিমকে বিস্ফোরক ব্যবহার করতে হবে। এটি একটি কঠিন উদ্যোগ, কারণ বাদালিং টানেল এবং তার উপরে গ্রেট ওয়ালের মধ্যে দূরত্ব 100 মিটারেরও কম। পুরো প্রকল্পে 2000টিরও বেশি ব্লাস্ট পয়েন্ট রয়েছে। প্রথমবারের মতো টেকনিক্যাল স্টাফরা অত্যাধুনিক ডিজিটাল ইলেকট্রনিক ডেটোনেটর এবং অত্যন্ত নির্ভুল ব্লাস্টিং প্রযুক্তি ব্যবহার করছে বিস্ফোরণের কম্পন বেগ নিয়ন্ত্রণ করতে। গণনা শুরু করছি। 5, 4, 3, 2, 1, বিস্ফোরণ! এই নতুন প্রযুক্তি বিস্ফোরণের কম্পনবেগকে প্রতি সেকেন্ডে 2 মিলিমিটারের মধ্যে সীমাবদ্ধ করে। তাই বিস্ফোরণের ফলে সৃষ্ট প্রতিটি কম্পন গ্রেট ওয়ালে শুধুমাত্র পায়ের আঘাতের মতো অনুভূত হয়। বেইজিং ঝানজিয়াকু আন্তনগর রেলপথ 2022 শীতকালীন অলিম্পিকের 2টি আয়োজক শহর বেইজিং এবং ঝানজিয়াকুকে সংযুক্ত করে। 174 কিলোমিটার দীর্ঘ যাত্রার সময়ে রেলপথটি উঁচু পাহাড় এবং ঠান্ডা বাতাসযুক্ত অঞ্চলের মধ্য দিয়ে ভ্রমণ করে।
তবে এর গতি প্রতি ঘন্টায় ৩৫০ কিলোমিটার বজায় রাখতে হবে। এমনকি চীনের অভিজ্ঞ হাই স্পিড রেল ইঞ্জিনিয়ারদের জন্য এটি অনেক বড় একটি চ্যালেঞ্জ। বেইজিং ঝানজিয়াকু আন্তনগর রেলপথের এই অংশটিতে ভূগর্ভ দিয়ে যেতে হয়। এখানে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন আছে যা সংরক্ষণ করে রাখতে হবে। কিংলংকিয়াও স্টেশনের দুই পাশে রয়েছে গ্রেট ওয়াল। এটি ১৯০৮ সালের দিকে নির্মাণ করা হয়েছিল, তা এখনও ভালোভাবে সংরক্ষিত রয়েছে। বেইজিং জাংজিয়াকু আন্তনগর রেলওয়ে স্টেশনের ঠিক ৪ মিটার নিচ দিয়ে চলে যাবে। হরিজন্টাল অ্যাঙ্গেলে ১০ ডিগ্রি ৫৯ মিনিট ২ সেকেন্ড, ভার্টিক্যাল অ্যাঙ্গেলে ৮৮ ডিগ্রি ৫১ মিনিট ৪৬ সেকেন্ড। কিংলংকিয়াও স্টেশনের ঠিক পাশেই রয়েছে ঝান তিওয়ান ইউয়ের একটি ব্রোঞ্জ মূর্তি, যিনি বেইজিং ঝানজিয়াকু রেলওয়ের প্রধান ডিজাইনার। তার অধ্যাবসায়ের মাধ্যমে এটি ছিল প্রথম ট্রাঙ্ক রেলপথ যা স্বাধীনভাবে চীনা জনগণ দ্বারা নির্মিত হয়েছিল, এবং এটিকে সারা বিশ্বে প্রকৌশলের একটি বিস্ময় হিসেবে বিবেচনা করা হয়। কিংলংকিয়াও স্টেশনের কাছে হেরিংবোন রেলপথটি হল ঝা তিয়ানিউয়ের সবচেয়ে দুর্দান্ত নকশা। এই দুইটি লোকোমোটিভ ট্যান্ডমের পুশ অ্যান্ড পুল মোশনের মাধ্যমে নানকৌ এবং বাদালিংয়ের মধ্যে উচ্চতার পার্থক্যকে অতিক্রম করেছে। আজ চীনা উচ্চগতির রেলপথ নির্মাতাদের জন্য এই ধরনের অসুবিধা আর নেই। এই আধুনিক যুগে নতুন প্রযুক্তির মাধ্যমে সৃষ্ট প্রকৌশল বিস্ময় ক্রমান্বয়ে মানুষের কল্পনার সীমানা ভেঙে চলেছে। শীতকালীন অলিম্পিক প্রায় কাছাকাছি এবং বেইজিং ঝানজিয়াকু আন্তনগর রেলপথ প্রতিদিন প্রসারিত হচ্ছে। দু কিলোমিটার দূরে পূর্ব চীন সাগরের উপকূলে আরেকটি যুগান্তকারী প্রকল্প একটি সংকটপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। পঁচিশে মে ২০১৭-তে ১,০০০ মানুষ অধীর আগ্রহে দাঁড়িয়েছিলেন ফুজিয়ান প্রদেশের ফুকিং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর জেনারেটিং ইউনিটের সামনে। হুয়ালং 1 প্রযুক্তি ব্যবহার করে প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি গম্বুজ উত্তোলন এবং স্থাপন করার কথা ছিল, যেটি ঘরোয়াভাবে তৃতীয় প্রজন্মের চুল্লির নকশায় তৈরি করা হয়েছে। ফুকিং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল চীনের মূল ভূখণ্ডের ৯ম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ১ মিলিয়ন কিলোওয়াট পারমাণবিক শক্তি জেনারেটরের ৬ সেট ৫ বছরের মধ্যে সম্পন্ন হবে। তারা বছরে ৫০ বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করবে। এক কেজি ইউরেনিয়াম ২৩৮ থেকে বিভাজিত ২০,০০০ মেগাওয়াট ঘন্টা শক্তি উৎপন্ন করতে পারে। এটি একটি অসামান্য পরিমাণ, কিন্তু সবচেয়ে বড় বিষয় হল কিভাবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়। সোভিয়েত ইউনিয়ন এবং জাপানের পারমাণবিক দুর্ঘটনার পর বিশ্বব্যাপী সর্বকালের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিরাপত্তার সুনাম নিচে নেমে গেছে। চীনের জনগণ কিভাবে ছড়িয়ে পড়া পারমাণবিকের হুমকির মুখোমুখি হবে? চেন গুওকাই, যিনি প্রথম হুয়ালং 1 পারমাণবিক প্রকল্প নির্মাণের দায়িত্বে আছেন। এটি তৃতীয় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যেটিতে তিনি অংশ নিয়েছেন। একটু ওদিকটা দেখুন তো, যদি তারা এটা করতে না পারে বন্ধ করতে বলুন। ওখানে তো প্রায় ৮টার মতো বোট আছে, তাহলে আপনি এর সমাধান কিভাবে করবেন? আমাকে প্রতি সপ্তাহে ২-৩ দিন সাইটে যেতে হয়, এটা আমার দায়িত্ব। তাই আমাকে নিশ্চিত করতে হবে যে এটা নিরাপদে এবং নিয়ন্ত্রণে আছে।
তৃতীয় প্রজন্মের পারমাণবিক শক্তি প্রযুক্তি পারমাণবিক শক্তির বাজারে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এর নিরাপত্তা এবং দক্ষতার কারণে। কিন্তু মাত্র কয়েকটি দেশ এটি আয়ত্ত করতে পেরেছে। 2015 সালে প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চালু করা হয়েছিল হুয়ালং-1 প্রযুক্তি ব্যবহার করে। মাত্র 1 বছরে 30,000 টন রিবার এবং 1,30,000 ঘনমিটার কংক্রিট ব্যবহার করা হয়েছিল। হুয়ালং-1 এর ভেতরের এবং বাইরের পাত্রের পুরুত্ব যথাক্রমে 1.3 মিটার এবং 1.8 মিটারে পৌঁছেছে, যা একটি বড় বিমানের প্রভাব সহ্য করার জন্য যথেষ্ট। হুয়ালং-1 এর সবচেয়ে চমৎকার প্রযুক্তিগত উদ্ভাবনগুলো এই গম্বুজের নিচে রয়েছে। গম্বুজ তৈরির প্রক্রিয়াকে সিভিল ইঞ্জিনিয়ারিং পর্যায় থেকে স্থাপনা পর্যায়ে চিহ্নিত করতে হবে। উত্তোলন অবশ্যই প্রতি সেকেন্ডে 9.8 মিটারের কম বাতাসের গতিতে পরিচালিত করতে হবে। বিশাল গম্বুজটির ব্যাস 46.8 মিটার এবং ওজন 340 টন, এবং এটি উত্তোলন করা প্রয়োজন 20 তলা উচ্চতায়। উৎপাদন ইউনিটের 5 নম্বর গম্বুজটি সফলভাবে উত্তোলন করা হয়েছে। গম্বুজের নিচে 80,000 ঘনমিটার জায়গা। কোনো দুর্ঘটনা ঘটলে বেশিরভাগ পারমাণবিক ছিদ্রগুলো এই বিশাল পাত্রে সীমাবদ্ধ থাকবে। প্রতিস্থাপন প্রক্রিয়া চলাকালীন পারমাণবিক চুল্লিগুলি এই চ্যানেলের মাধ্যমে হুয়ালং-1 এর কোরে পৌঁছে দেওয়া হবে। এখানে এটি একটি শক্তিশালী নিষ্ক্রিয় নিরাপত্তা ব্যবস্থা দিয়ে সজ্জিত, যা তৃতীয় প্রজন্মের পারমাণবিক শক্তি প্রযুক্তি দ্বারা সমর্থিত। যদি হুয়ালং-1 সম্পূর্ণরূপে বাহ্যিক শক্তি হারিয়ে ফেলে, তবে 3000 টন পর্যন্ত ধারণ ক্ষমতার 3টি কুলিং ট্যাঙ্ক প্রাকৃতিক শক্তির উপরে নির্ভর করে 72 ঘন্টার সুরক্ষা সময় তৈরি করতে পারে। এটি আজ হুয়ালং-1কে সর্বাধিক ব্যবহৃত তৃতীয় প্রজন্মের পারমাণবিক চুল্লির ডিজাইনগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে পারমাণবিক শক্তির বাজারে। 5 নম্বর উৎপাদন ইউনিটের সমাপ্তি চীনের জন্য একটি টার্নিং পয়েন্ট হবে। এটি সমগ্র বিশ্বের প্রযুক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে। চীনের অগ্রগতি নবায়নযোগ্য শক্তি, সেতু নির্মাণ, মহাকাশ, বৈদ্যুতিক বাণিজ্য, পরিবহন সংস্থা এবং সুপার কম্পিউটিং ক্ষেত্রে বিশ্বকে এই প্রাচীন দেশটির একটি নতুন ধারণা দিচ্ছে। উদ্ভাবন আধিপত্য করবে, কিভাবে ভবিষ্যৎ তৈরি করা হবে এবং চীন তার সীমা ছাড়িয়ে বাকি বিশ্বের সাথে যোগ দিয়ে সামনে এগিয়ে যাবে। সবচেয়ে মৌলিক কণাগুলির মধ্যে একটি হল নিউট্রিনো, যা বস্তুগত বিশ্ব তৈরি করে। একটি নিউট্রিনোর ক্ষুদ্র ভর রয়েছে এবং এটি পদার্থের মধ্য দিয়ে চলে যেতে পারে যে শনাক্ত করা যায় না। এটিকে মহাবিশ্বের অদৃশ্য মানুষ ডাকনাম দেওয়া হয়েছে। বিজ্ঞানীদের জন্য সবসময় একটি স্বপ্ন ছিল নিউট্রিনোর রহস্য উন্মোচন করা। এই ক্ষেত্রের প্রতিটি অগ্রগতি বিজ্ঞানের ইতিহাসের জন্য একটি বড় ঘটনা। 1988 সাল থেকে পদার্থবিজ্ঞানে 4টি নোবেল পুরস্কার নিউট্রিনো ক্ষেত্রের বিজ্ঞানীদের দেয়া হয়েছে। যাই হোক, আমাদের জ্ঞান এই রহস্যময় কণা সম্পর্কে এখনও অত্যন্ত সীমিত। যেহেতু একটি পারমাণবিক বিক্রিয়া প্রচুর পরিমাণে নিউট্রিনো উৎপন্ন করে, তাই একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি এলাকাগুলো বিজ্ঞানীদের কাছে নিউট্রিনো সংগ্রহের জন্য আদর্শ স্থান। একটি কার্যকরী পর্যবেক্ষণ পরিচালনার জন্য নিউট্রিনো ডিটেক্টর অত্যন্ত বিশুদ্ধ পানিতে পূর্ণ একটি সিগন্যাল ট্যাঙ্কে একটি ভূগর্ভস্থ গুহায় স্থাপন করা হয়। 1 বছরেরও বেশি সময় ধরে বারবার পর্যবেক্ষণের পর এই বিশাল যন্ত্রটি ব্যবহার করে ওয়াং ইফাং এবং তার সহকর্মীরা অবশেষে কিছু মূল্যবান তথ্য ধারণ করেছেন। ডায়াবে রিয়েক্টর থেকে এই ডিটেক্টর নিউট্রিনো শনাক্ত করতে পারে। আমরা একটি নতুন ধরনের নিউট্রিনো দোলনা দেখেছি এবং এটি ছিল ইতিহাসে প্রথমবার। আমরা থিটা 13 শনাক্ত করেছি। এটি বৈজ্ঞানিকভাবে খুবই গুরুত্বপূর্ণ।
2015 সালে কানাডিয়ান বিজ্ঞানী আর্থার বি ম্যাকডোনাল্ড নিউট্রিনো দোলন আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি চীনা বিজ্ঞানীদের নতুন আবিষ্কারে খুব আগ্রহী। ওয়াং ইফাংয়ের ভবিষ্যতের জন্য বেশি কিছু প্রত্যাশা রয়েছে। আমরা একবার বিশ্বের সেরা ফলাফল অর্জন করেছিলাম যখন আমরা ডায়াবেতে ছিলাম। আমরা আশা করছি যে জিয়াংমেন পরীক্ষা কেন্দ্র থেকে এখন আমাদের ফলাফল দ্বিগুণ ভালো হবে। ওয়াং ইফাং একটি গোলাকার আবিষ্কারক তৈরি করার পরিকল্পনা করেছেন, যা ভূগর্ভে 700 মিটারের একটি এক্সপেরিমেন্ট হলের মধ্যে 20,000 টন তরল সিন্টিলেটর দিয়ে পূর্ণ এবং 18,000 ফটো মাল্টিপ্লায়ার টিউব। পরীক্ষা কেন্দ্রটি চীনকে বিশ্বের নিউট্রিনো গবেষণা কেন্দ্রে পরিণত করবে। ওয়াং একটি আন্তর্জাতিক মানের বৃত্তাকার কোলাইডার কণা তৈরি করার পরিকল্পনা করেছেন। মনে করা হচ্ছে এর জন্য প্রায় 30 বিলিয়ন ইউয়ান খরচ হবে। এটি নির্মাণের অসুবিধা, বিনিয়োগ এবং বৈজ্ঞানিক মূল্যের ক্ষেত্রে নির্মিত যে কোনো চীনা বৈজ্ঞানিক সুবিধা ব্যবস্থাকে ছাড়িয়ে যাবে। এই শতাব্দীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার, যেমন নিউট্রিনো গবেষণায় অগ্রগতি, বড় ধরনের সুযোগ সুবিধার কারণে এদের সবগুলোই দারুণ সাফল্য এনে দিয়েছে। চীনের এই ধরনের বৃহৎ আকারের বৈজ্ঞানিক সুবিধা ব্যবস্থা থাকা অপরিহার্য হয়ে গিয়েছে। এমনকি বৈজ্ঞানিক পরিমণ্ডলে এই অভিনব প্রস্তাবটি উদ্বেগ এবং সংশয়ের সাথে দেখা দিয়েছে। এর অনেক বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে এবং তা অত্যন্ত ব্যয়বহুল। এর মূল্য কি পাওয়া যাবে? এছাড়াও আমরা কি এত বড় এবং ঝামেলাপূর্ণ কাজটি করতে সক্ষম হব? এই দুশ্চিন্তাগুলো ওয়াং ইফাংকে তার দায়িত্বে পুনরায় ফিরে আসতে প্রভাবিত করে। 30 বছরেরও বেশি পেশাদার অভিজ্ঞতা তাকে অত্যন্ত আত্মবিশ্বাসী করে তুলেছে। আমাদের দেশ উন্নয়নের একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছেছে, তাই সমগ্র বিশ্বকে নেতৃত্ব দিতে আমাদের কাছে কিছু জিনিস থাকা অপরিহার্য বলে আমি মনে করি। ওয়াং ইফাং দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে বৈজ্ঞানিক অগ্রগতি এবং বিশ্ব সম্পর্কে আমাদের চিন্তার আমূল পরিবর্তন থেকে সমসাময়িক সভ্যতার সমস্ত অগ্রগতি আসে। এই বিশাল বৈজ্ঞানিক সুবিধা ব্যবস্থার মধ্য দিয়ে ভবিষ্যতের গোপনীয়তা উন্মোচিত হতে পারে। কয়েক বছর ধরে ওয়াং ইফাং একাই ব্যবসায়িক ভ্রমণে যাচ্ছেন। এমনকি 55 বছর বয়সেও তিনি তার তরুণ বয়সে যেমন ব্যস্ত ছিলেন, এখনও তেমনই থাকেন। এটি সাংহাইয়ের পুডংয়ের ঝাংজিয়াং হাইটেক পার্ক। বিজ্ঞানীরা এমন জাতীয় পর্যায়ের সুবিধা ব্যবস্থার জন্য একটি বিশেষ জটিল এবং দুর্গম ক্ষেত্রের খোঁজ করছেন। এই বিশাল বৃত্তাকার ভবনের ভেতরে একটি বৃহদাকার সিনথেটিক ট্র্যাক রয়েছে। এর উপর চলমান ইলেকট্রনগুলো আলোর গতির কাছাকাছি গতিতে চলছে। এই বাঁকে তারা কোণ বরাবর একটি বিশেষ সিনকোট্রন বিকিরণ আলো ছেড়ে দেয়, যা ভিন্ন ভিন্ন টার্মিনালে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি এবং সুযোগ সুবিধার মাধ্যমে প্রেরণ করা হয়। সিনক্রোট্রন বিকিরণের আলোর উজ্জ্বলতা একটি গতানুগতিক এক্স-রে থেকে 1 বিলিয়ন গুণ বেশি। এটি একটি আল্ট্রা হাই রেজলিউশনের একটি মাইক্রোস্কোপ ক্লাস্টারের মতো। এই আলোর দ্বারা জীবকোষ, পদার্থের গঠন এবং তাদের সমস্ত কিছু বিস্তারিতভাবে প্রকাশ করা যেতে পারে। যখন এটি আলোকিত হয় তখন মাইক্রোস্কোপিক জগতের কাঠামোগুলি আরও স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। অধিক উজ্জ্বলতা এক চুলের ভাঙা অংশের কিছুটা আলোকিত করতে পারে। মাইক্রোস্কোপিক বিশ্বের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে সাংহাই সিনক্রোট্রন রেডিয়েশন ফ্যাসিলিটি দ্বারা উপস্থাপিত বিজ্ঞানীরা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আচ্ছাদনের প্রোটিন গঠন আবিষ্কার করেছেন। এটি তাদের সংক্রমণ প্রক্রিয়া সম্পর্কে জানতে সাহায্য করছে। তারা MP2.5 এর নির্ভুল কাঠামো এবং উপাদানগুলো নির্ধারণ করেছে ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করে। এমনকি তারা ধানের শীষে বিভিন্ন পুষ্টির সঠিক বিন্যাস স্পষ্টভাবে দেখতে পারে।
হি জিয়ানহুয়া সাংহাই সিনক্রোটন রেডিয়েশন ফ্যাসিলিটিতে নকশা এবং নির্মাণে অংশগ্রহণ করেছিলেন। এখন তিনি এর ব্যবস্থাপক। খোলা পরীক্ষার হলে সিনক্রোটন বিকিরণ আলো বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করা হয়, যা 24 ঘন্টা কাজ করে। বিভিন্ন ক্ষেত্রে প্রতিদিন কয়েকজন চীনা এবং বিদেশি বিজ্ঞানী দিনের পুরোটা সময় সিনক্রোটন বিকিরণ আলো ব্যবহার করে থাকেন। মানব মস্তিষ্কের একটি সিন্যাপটিক প্রোটিন ক্রিস্টাল সংগ্রহ করতে একটি যান্ত্রিক বাহু ব্যবহৃত হয়। ক্রিস্টালের ব্যাস মাত্র কয়েক ডজন মাইক্রন এবং একই আকারের একটি লাইট বিমে স্থাপন করা হয়। এই পরীক্ষার মাধ্যমে প্রফেসর ঝাং মিংজি এবং তার দল তাদের গবেষণার একটি নতুন পথ উন্মোচন করবে বলে আশা করেন। অটিজম এবং হতাশার কারণ কি হতে পারে? কেন নির্দিষ্ট জিনের মিউটেশন আমাদের এই রোগের দিকে নিয়ে যাবে? আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো আমাদের মস্তিষ্ক সম্পর্কে আরও ভালো জ্ঞান অর্জন করা, যা আমাদেরকে কিছু মস্তিষ্ক রোগ নিরাময়ের কার্যকরী উপায় খুঁজে পেতে সাহায্য করতে পারে। ইতিমধ্যেই সাংহাই সিনক্রোটন রেডিয়েশন ফ্যাসিলিটি মৌলিক বিজ্ঞানে চীনের গবেষণাকে এক ধাপ এগিয়ে দিয়েছে। এই শীর্ষ স্তরের পরীক্ষামূলক প্ল্যাটফর্মটি দেশের অনেক নিয়মকানুনকে বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে সাহায্য করতে পারে। 1950-এর দিকে একটি কাঠামো বিশ্লেষণ করতে একজন বিজ্ঞানীর কমপক্ষে 10 বছর সময় লেগেছিল। কিন্তু যখন সিনক্রোটন বিকিরণ আলোর প্রয়োগের ফলে এটি আরও উন্নত হয়, তখন এই সময়কে কয়েক মাস বা দিনেও ছোট করা যেতে পারে। আমাদের ল্যাবের সবচেয়ে সুন্দর ক্রিস্টালটি দেখতে একেবারে একটা উজ্জ্বল হীরার মতো। এই প্রোটিন আমাদের মস্তিষ্কের কোষ এবং স্টেম সেলগুলো কিভাবে স্নায়ুকোষ তৈরি করে তার সাথে জড়িত। আর আমরা এখানে ভালো তথ্য উপাত্ত পেয়ে খুবই আনন্দিত, সত্যি আনন্দিত। ঝাং মিংজি আজকের পরীক্ষায় খুবই সন্তুষ্ট। তার দল সাংহাই সিনক্রোটন রেডিয়েশন ফ্যাসিলিটিতে নিয়মিত পরিদর্শক হয়ে গিয়েছে। অতীতে তাকে তার পরীক্ষা নিরীক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বা জাপানে ছুটে যেতে হতো। সাংহাই সিনক্রোটন রেডিয়েশন ফ্যাসিলিটির পরবর্তী পরিকল্পনা হল আরও 16টি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্টেশন তৈরি করা এবং প্রায় 100টি উন্নত পরীক্ষামূলক পদ্ধতি সরবরাহ করা। এখানে বৈজ্ঞানিক গবেষণার ভবিষ্যৎ উজ্জ্বল।